প্রথমেই বলি যে গতকাল তো আমি সেই ছবি নিয়েছিলাম। ছবি ছবি আচ্ছা, কি রে? ও, এই যা, কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে মৌসুমের ছবি। ও, এটা মৌসুমের ছবি। এটা হচ্ছে সৌভিকের ছবি। আর এটা হচ্ছে সঞ্জীবের ছবি। এদেরকে তো চেনা যাচ্ছে, কিন্তু হ্যাঁ বল। না না, সিমেট্রি দেখাবো না। হ্যাঁ, সিমেট্রি দেখাবো না, সিমেট্রি তো হয়ে গেছে, ওটা তোরা জানিস। আর দেখি না কি দেখাচ্ছি সেটা দেখ। আচ্ছা, এবার কেউ মনে কর কোনো একদিন কোনো একটা পার্সনকে তোরা মিট করলি বা কোনো একটা প্রাণীকে তোরা মিট করলি, ঠিক আছে? সে যদি বলে যে আমি আহ, এইটা আমি চিনতে পারছি না, ঠিক আছে, এই ছবিটা আমি বুঝতে পারছি না, আমার ধারণা ছিল যে আহ, মানুষকে এইরকম দেখতে হয়, ঠিক আছে? কোনো একটা কেউ যদি বলে যে আমি তো মৌসামকে এরকম দেখছি, ওকে, কিংবা আমি সৌভিককে এইরকম দেখছি, এইরকম, ঠিক আছে? তাহলে তো নিশ্চয়ই মৌসুম বা সৌভিক তো নিশ্চয়ই খুবই রেগে যাবে যে এরকম একটা এত সুন্দর কায়দা করে একটা ছবি তুলেছিলাম, কিন্তু এখন বলছে যে ওইটা দেখে আমি চিনতে পারছি না, আমি তো এইরকম দেখছি, আমি ওইটা দেখতেই পাচ্ছি না, রাইট? কিন্তু এই জন্য আমি সবসময় বলি যে মানে রিয়েলিটি আর আমরা কি দেখছি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? তো আজকের আমরা ক্লাসে এইটাই দেখব যে মানে আমরা যে দেখছি সেটা আমরা যেটা এখন দেখি সেটা মোটেও অ্যাবসলিউট নয়। এটা পুরোটাই হচ্ছে যে আমাদের রেটিনা আর ফোটন, এই দুটোর উপর ডিপেন্ডেন্ট, এবং অন্য কারুর যদি ফিজিক্যাল স্ট্রাকচার অন্যরকম হয় তাহলে সে অন্যরকমও দেখতে পারে, এবং দুটোই দুটোই সত্যি, কিন্তু আমাদের পারসেপশন, ওকে? রিয়েলিটি এক জিনিস, আর আমরা যা দেখি সেটা রিয়েলিটি নয়, ওটা হচ্ছে পারসেপশন। এবং আমরা কি পারসিভ করব সেটা পুরোটাই হচ্ছে আমাদের বায়োলজি এবং ফিজিক্স বা কেমিস্ট্রিও সঙ্গে, বেসিক্যালি সায়েন্স। তো এটা ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন বা প্রাণী টু প্রাণী ভ্যারি করতে পারে। আজকের টপিক হচ্ছে হাউ টু ভিউ আ ক্রিস্টাল। টপিক এটাই, কিন্তু প্রথমে যেটা দেখলাম সেটা মোটেও ইররেলিভেন্ট নয়, সেটাতে আবার আমরা লাস্টে ফিরে আসবো। মৌসুম তো কিছুটা জানিস বোধহয়, তুই যেটা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বলছিলি, যেটা সঞ্জীবও একটু স্টাডি করছে, এটা সেটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যাই। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে যে আমরা দেখি কিভাবে। আমরা দেখি হচ্ছে সিম্পল ব্যাপার, একটা অবজেক্ট আছে, সোর্স থেকে একটা, একটাই বলছি যদিও একটা ফোটনে দেখতে পাওয়ার কথাই না, সোর্স থেকে একটা ফোটন আসবে, এসে সেখান থেকে রিফ্লেক্ট করবে, করে হচ্ছে আমাদের রেটিনা, ইট ইজ লাইক আ স্ক্রিন। আচ্ছা, রেটিনার স্পেশালিটিটা কি? রেটিনা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জ, 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, অর্থাৎ ভিজিবল রেঞ্জ এটাকে বলে। ভিজিবল ভিজিবল কথাটার মানে কিছুই নয়, এই ওয়েভলেন্থের বাইরে রেটিনা কোনো ফোটন সেন্স করতে পারে না। হুম, আচ্ছা, এই ওয়েভলেন্থের ভেতরে তাহলে কত লিমিটেশন?
আমরা বলি মানুষের নাকি অনেক ক্ষমতা। ওয়েভলেংথ যদি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে তবেই রেটিনা সেটাকে সেন্স করতে পারে, এবং সেন্স করার অর্থ হচ্ছে রেটিনা ওই ফোটনটাকে অ্যাকসেপ্ট করে ব্রেনের মধ্যে একটা পজিশনের ম্যাপ তৈরি করে। পজিশন তার মানে এই যে আমরা বলি যে আমরা হচ্ছে গিয়ে এক্স মানে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট স্পেসে আছি, এই যে আমাদের এই যে বক্তব্য যে আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট স্পেসে আছি, এটা কিন্তু কিছুই না, সিম্পলি আ গেম অফ রেটিনা এবং ব্রেনের যে পোর্শনটা এটাকে কন্ট্রোল করে, সেই পোর্শনটার নামটা আমি ভুলে গেছি, বোধহয় সম্ভবত হাইপোথ্যালামাস বোধ হয়, যাকে নাও হতে পারে, ঠিকঠাক মনে নেই। ওয়েল, তো পুরোটাই কেননা যেহেতু রেটিনা পজিশনকে ম্যাপ করে, তার ফলেই আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট স্পেস কে মানে সেন্স করি, এবং আমরা আমাদের ডেইলি লাইফে সবকিছুকেই আমরা পজিশন দিই, অর্থাৎ এক্স ওয়াই জেড দিয়ে ব্যাখ্যা করি। অর্থাৎ পজিশন, তার মাথায় ডট বসালে ভেলোসিটি, দুটো ডট বসালে অ্যাক্সিলারেশন, সেখান থেকে নিউটনস ল, সবকিছুই পজিশন ডিপেন্ডেন্ট, কেননা আমাদের রেটিনা পজিশনটাকেই ম্যাপ করে, অন্য কোনো কিছুকে ম্যাপ করে না। এখন সমস্যা হলো যে এই যে ল্যাম্বডা, সেটা তো একটা নির্দিষ্ট ওয়েভলেংথ, ফলে যে সমস্ত অবজেক্টের সাইজ, এটাও তোরা জানিস, অবজেক্টের সাইজ যদি ল্যামডার থেকে অনেক ছোট হয়, এটা হচ্ছে ওয়েভলেংথ। একটা অবজেক্টের সাইজ এইটুকু, এটা একটা অবজেক্ট, তো এত বড় একটা জিনিস দিয়ে এইটাকে তো মাপা বা অবজার্ভ করা কোনোটাই সম্ভব না, ঠিক আছে? তাহলে যে সমস্ত অবজেক্টের সাইজ ল্যামডার থেকে অনেক ছোট, সেটা তো ল্যামডা দিয়ে পজিশন করা বা দেখা ইম্পসিবল। সেটাকে কি দিয়ে তাহলে দেখতে হবে? এমন কোনো ল্যামডা দিয়ে সেটাকে দেখতে হবে, বা দেখতে হবে বলাটা ভুল, স্টাডি করতে হবে, যার ওয়েভলেংথটা সেই অবজেক্টের সাইজের সঙ্গে কম্পেয়ারেবল। উদাহরণ হচ্ছে কোনো ক্রিস্টাল, উদাহরণ হচ্ছে একটা এই ব্রাভাই ল্যাটিস, যেমন আমরা আগের দিন পড়লাম, ঠিক আছে? ওটা 3 ডাইমেনশনে এক্ষুনি যাচ্ছে না, 2 ডাইমেনশনেও আমি যদি দেখি, একটা সিম্পল ব্যাপার, তো সেখানে তো অ্যাটমের প্লেনগুলো এরকম ভাবে থাকে, একটাই সেট অফ প্লেন নিচ্ছি, মনে করি যে কোনো একটা ক্রিস্টালের মধ্যে এতক্ষণে, হ্যাঁ, তো মনে করি কোনো একটা ক্রিস্টালের মধ্যে এরকম এই জাস্ট অ্যাটমগুলো এরকম ভাবে অ্যারেঞ্জড, কিন্তু এদেরকে আমরা কোনোদিনই খালি চোখে দেখতে পাবো না, কারণ এদের মধ্যে যে স্পেসিং আছে সেটা সাম অ্যাংস্ট্রম অর্ডারে আছে, সেটা 5 অ্যাংস্ট্রম 10 অ্যাংস্ট্রম, কিন্তু অ্যাংস্ট্রম অর্ডারে আছে। ওকে, এবার লাইটের ওয়েভলেংথ এর থেকে অনেক বেশি, যেটা বললাম, মানে আমরা তো চোখ মানেই হচ্ছে দেখা, মানেই হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, এর বাইরে চলে গেলে আর দেখা দেখির কোনো ব্যাপার নেই। তাহলে এদেরকে যদি আমাকে স্টাডি করতে হয়, আমি দেখাটা এখন বলছি না, স্টাডি যদি করতে হয়, তাহলে আমাকে অবভিয়াসলি অ্যাংস্ট্রম অর্ডারের ওয়েভলেংথ আছে এরকম কোনো কিছু ইউজ করতে হবে, যেটা হচ্ছে ভেরি স্মল ওয়েভলেংথ, এক্স রে রিজিয়নে সেটা থাকে। কিন্তু এই যে এত ছোট যে অ্যাংস্ট্রম, সেটা আমরা এক্স রে ফোটন, এগুলো আবার রেটিনা ইজ ইনসেনসিটিভ টু দেম।
রেটিনা ইনসেনসিটিভ বা মানে সেন্স করলেও সেগুলোকে সামহাউ প্রসেস করতে পারে না। তাহলে দেখবো কি করে, হাউ টু ভিউ। তার মানে বোঝা গেল যে রেটিনা যেটাকে প্রসেস করতে পারবে না সেটাকে কোনোদিনই পজিশন স্পেসে দেখতে পাওয়া সম্ভব নয়। পজিশন স্পেসের গল্প শেষ। এইবার তাহলে অন্য একটা কিছু করতে হবে। এবার সেটাও আমরা পড়েছি, মানে অন্য আরেকটা কি করা যেতে পারে, সেটার জন্য আবার একটু পিছিয়ে যাই। সেটা হচ্ছে অপটিক্যাল ডিফ্র্যাকশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা অন্য ধরনের ব্যাপার। তোরা গ্রেটিং এর প্র্যাকটিক্যাল ছিল সেকেন্ড ইয়ারে। আমরা দেখেছিলাম যে এই রকম যদি একটা ব্যাপার থাকে, মাল্টিপল স্লিট, ঠিক আছে, ল্যাবরেটরিতে যে তোর গ্রেটিং গুলো যেগুলো থাকে সেগুলো দেখতে কেমন হয়, সেগুলো একটা ওই কাচের প্লেটের মতনই কিন্তু দেখতে হয়, খালি একটু হালকা হালকা কিছু একটা স্পেশালিটি আছে বলে বোঝা যায়। কিন্তু এই রকম ব্যাপারটা কিন্তু বোঝা যায় না। মানে তোদের যে ল্যাবের যে গ্রেটিং গুলো আশা করি একবার অন্তত চোখে দেখেছিস, সেখানে কি এইটা কি বোঝা যায় যে এরকম এরকম পাশাপাশি পাশাপাশি অজস্র স্লিট আছে? সেগুলো কিন্তু আদৌ বোঝা যায় না। মানে ওপেক ট্রান্সপারেন্ট এরকম যে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু এগেন সেটা কিন্তু চোখে দেখে বোঝা যায় না। এবার তোকে যদি কেউ কোশ্চেন করে যে একটা গ্রেটিং আর একটা গ্লাস প্লেট যেহেতু চোখে দেখে দুটো প্রায় একই রকম, তাহলে কি করে ডিস্টিংগুইশ করব? কিংবা আরো ভালো কোশ্চেন, আরো যদি কেউ কোয়ান্টিটেটিভ কোশ্চেন করে যে পার মিলিমিটার কতগুলো করে লাইন আছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করে বুঝবো? তাহলে তোর অ্যান্সার হচ্ছে, এটাও প্র্যাকটিক্যালে ছিল, সেটা হচ্ছে যে কিছুই না, সামনে একটা লাইট রাখবো, দিয়ে আমরা স্ক্রিন রাখবো, স্ক্রিনের উপর আমরা এরকম ধরনের জিনিসপত্র দেখতে পাবো। যেহেতু আমরা গ্রেটিংকে খালি চোখে দেখতে পাচ্ছি না, মানে যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ইনভিজিবল, অ্যাকচুয়ালি দাগগুলো আমরা দেখতে পাচ্ছি না মানেই এটা ইনভিজিবল। আমার কাছে তাহলে ভিজিবলটা কি? এইটা হচ্ছে ভিজিবল। সুতরাং গ্রেটিং রিলেটেড অল ইনফরমেশন আমরা সবসময় দেব, অ্যাটলিস্ট যতটা তোরা পড়েছিস তার বেসিসে বলছি। এখন যদি তোরা কিছু ইনফরমেশন দিতে চাস, তাহলে তোদেরকে এই যে ডিফ্র্যাকশন প্যাটার্ন, মাল্টিস্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন, এই প্যাটার্নের বেসিসেই তোকে যা ইনফরমেশন দেওয়ার এটার বেসিসেই দিতে হবে। অর্থাৎ ব্যাপারটা যেন এমন যে তুই গ্রেটিং দেখতে পাচ্ছিস না, তুই এটাই দেখতে পাচ্ছিস। গ্রেটিং বলতে তোর কাছে এটাই বোঝায়, কারণ এটা তো তুই দেখতেই পাচ্ছিস না, ঠিক আছে। যেখান থেকে তুই ইনফরমেশন প্রসেস করছিস সেটা হচ্ছে একটা ডিফ্লেকশন প্যাটার্ন। গ্রেটিং এর উপর তুই লাইট ফেলছিস, অথচ তুই দাগ দেখতে পাচ্ছিস না, তুই এইটা দেখতে পাচ্ছিস। তার মানে তোর কাছে এটাই, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু গ্রেটিং। ক্লিয়ার? এবার এই যে বলছি, এই যে পর্দাটা, ঠিক আছে, এই যে পর্দাটা যেটাকে আমি বললাম যে এটাই আমার কাছে গ্রেটিং এর ইকুইভ্যালেন্ট, এবং এখান থেকে আমি সব ইনফরমেশন দিতে পারবো। এই পর্দাটা অ্যাকচুয়ালি কোন স্পেস, মানে আমি যদি ডাইরেক্ট দেখতে পেতাম দাগগুলো তাহলে তো আমি পজিশন স্পেস বলতাম, কিন্তু তার বদলে আমি পর্দাটা দেখছি, পর্দা দিয়ে আমি গ্রেটিংকে ডেসক্রাইব করছি।
বা গ্রেটিং এর প্রপার্টি স্টাডি করতে পারছি। পর্দাটায় যে মানে যা দেখছি আমি, সেটা কি পজিশন স্পেসের মতন, সেটা কি একটা কোনো স্পেস? মানে এর আগে ধরে ইন্টেন্সিটি দিয়ে ব্যাপারটাকে ভেবেছিলি, কিন্তু আমি যদি এরকম বলি যে একটা কোনো এলিয়েন আছে, যার রেটিনাটা এমন ভাবে ডিজাইনড যাতে ও পজিশন ম্যাপ করতে পারে না, ও সাপোজ ইন্টেন্সিটি ম্যাপ করতে পারে, শুধুমাত্র ইন্টেন্সিটি। অর্থাৎ এই ব্যাপারটা, এই যে ইন্টেন্সিটির যে একটা ভেরিয়েশন হচ্ছে, ও ডাইরেক্ট ইন্টেন্সিটিটাকেই ম্যাপ করতে পারে। তাহলে আমরা যেমন পজিশন ম্যাপ করতে পারি বলে আমরা পজিশন স্পেসে আছি বলি, ওয়ান ডাইমেনশনে বললে আমরা এক্স স্পেসে আছি বলি। কেউ যদি পজিশন ম্যাপ না করে ডাইরেক্টলি ইন্টেন্সিটি প্যাটার্নটাকে ম্যাপ করে, ম্যাপ নয়, হ্যাঁ আচ্ছা ম্যাপ, সেন্স করে বা ম্যাপ করে আর কি, তাহলে তার সে নিজেকে কোন স্পেসে আছে বলে ফিল করবে, বা কোন স্পেসে আছে বলে সে মানে ভাববে বা লোককে বলবে। সেই স্পেসটা, দিস ইজ, যদি কেউ আগে অবজার্ভ করে থাকিস তাহলে সে তো একটু ক্লু পাবি আর কি, না হলে ব্যাপারটা একদমই নতুন এবং ইন্টারেস্টিং। সেটা হলো আমরা যে ইন্টেন্সিটিটা বার করছি, হ্যাঁ, ইন্টেন্সিটি বার করার জন্য আমরা কি করি? আমরা বেসিক্যালি এটা হচ্ছে এইটা গ্রেটিং, তারপরে আমরা ইনসিডেন্ট ডিস্টারবেন্স এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি, দিস ইজ ইনসিডেন্ট লাইট। এটা একদম গ্রেটিং এর থিওরিটাই বলছি, নতুন কিছু নয়। তার সঙ্গে আমরা সি দিয়ে এটাকে গুণ করি, কেননা এখানে মানে এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি, এটা হচ্ছে ডিউ টু আ পয়েন্ট সোর্স। এই প্লেনে এই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি বেরোচ্ছে, কিন্তু এখানে তো স্লিটের একটা উইডথ আছে, ঠিক আছে? তার জন্য আমরা আরেকটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সামনে অ্যাড করেছি, যাতে ইন্টেন্সিটি, কারণ ইন্টেন্সিটির উপর তো এফেক্ট করবে, যত চওড়া তত ইন্টেন্সিটি বেশি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা তারপর আমরা নেক্সট কি করতাম, এখানে একটা স্ক্রিন, তারপর আমরা স্ক্রিনের উপর কোনো একটা পয়েন্ট কনসিডার করতাম, তারপর এই এবার এখান থেকে এটার একটা সার্টেন অ্যাঙ্গেল আছে, হুইচ ইজ অ্যাঙ্গেল থিটা। তারপর এরকম করে, আচ্ছা পুরো ডিফ্লেকশনের থিওরিটা এখন আমি আর বলছি না। তারপরে আমরা যেটা করতাম সেটা হচ্ছে এরকম, তো প্রত্যেকটা স্লিট থেকেই হচ্ছে লাইট বেরিয়ে এই পয়েন্টে মিট করবে। তাহলে এই যে বিভিন্ন স্লিট থেকে লাইট বেরিয়ে এই পয়েন্টে মিট করবে, তাহলে এগুলো হচ্ছে তাদের পাথ, এবং প্রত্যেকটা পাথ ইকুয়াল নয়, দেয়ার ইজ পাথ ডিফারেন্স, ঠিক আছে? এই পোর্শনগুলো হচ্ছে তাদের পাথ ডিফারেন্স। তাহলে আমরা যত প্রত্যেকটা পয়েন্ট থেকে যত ডিস্টারবেন্স পয়েন্ট পিতে পৌঁছাচ্ছে, সেই টোটাল ডিস্টারবেন্স ডিউ টু অল দ্য পয়েন্টস, তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতাম, ঠিক আছে? এবং তাহলে ইন্টিগ্রেশন ওভার অল পসিবল ডিস্টারবেন্স, তাহলে এই যে ফেজটা ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি, এই ফেজটা এখন চেঞ্জ হবে, কেননা
পাথ ডিফারেন্সটা এর মধ্যে ঢুকছে, তাহলে ফেসটা চেঞ্জ হয়ে সামথিং লাইক দিস, এদিকটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি। আচ্ছা, আমার এলটা কি এখানে? এল হচ্ছে 2 পাই বাই ল্যামডা সাইন থিটা, অর্থাৎ কে সাইন থিটা। তারপরে তো এই ইন্টিগ্রেশনকে আবার যেহেতু সমস্ত পয়েন্ট থেকে তো লাইট বেরোচ্ছে না, অ্যাকচুয়ালি এই মাঝখানের যে ট্রান্সপারেন্ট পোর্শন গুলো আছে সেখান থেকে লাইট বেরোচ্ছে, তাই জন্য এই ইন্টিগ্রেশনকে ভেঙে ওই যেমন থাকে আর কি, এ বাই মাইনাস এ, সেটা যে যেমন ভাবে ধরবে, মাইনাস এ বাই টু থেকে প্লাস এ বাই টু, আশা করি এটা দেখে একটু মনে পড়ছে। তারপর ডি মাইনাস এ বাই টু থেকে ডি প্লাস এ বাই টু, এরকম করে অনেকগুলো ছোট ছোট পোর্শনে ভেঙে নিতাম, কেননা শুধু ট্রান্সপারেন্ট পোর্শন থেকেই লাইট আসছে কিন্তু ওপেক পোর্শন থেকে লাইট আসছে না। কিন্তু সেটা তো একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার। কিন্তু আলটিমেটলি যেটা আমরা করেছি সেটাকে যদি আমরা কম্প্যাক্ট ভাবে দেখতে চাই তাহলে আমরা ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাই করেছি। সেটা হচ্ছে পুরো গ্রেটিং এ আর কি, পুরো গ্রেটিং এর যে জিওমেট্রিক্যাল লেংথ তার জন্য আমরা এই ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি করেছি। এটাই হচ্ছে এই পয়েন্টের কমপ্লেক্স ডিস্টারবেন্স। তাহলে এই ব্যাপারটা দেখতে এক্স্যাক্টলি ফুরিয়ার ট্রান্সফর্মের মতো। রাইট, এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি অফ সি এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি, এই কোয়ান্টিটিটার এক্স এর উপর ইন্টিগ্রেশন করছি, অ্যান্সারের মধ্যে এলটা থাকবে, অর্থাৎ এই যে কমপ্লেক্স ডিস্টারবেন্স it will be a function of L. ক্লিয়ার? সো তাহলে কোনো এক, এবার ইন্টেন্সিটিটা কি, এই যে ইন্টেন্সিটি যে সেন্স করতে পারে, ইন্টেন্সিটিটা কি এইটারই এই কমপ্লেক্স কনজুগেট এবং মানে মড স্কোয়ার আর কি, ওয়াই পি স্টার এল ওয়াই পি এল, এটাই হচ্ছে ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি। তার মানে কোনো একটা লোক যদি ডাইরেক্টলি ইন্টেন্সিটি সেন্স করে, ঠিক আছে, ওর যদি পজিশন ম্যাপ না করে ইন্টেন্সিটি ম্যাপ করার মতন ব্রেন হয়, বা ইনফ্যাক্ট আমাদের ব্রেনও পাল্টে যেতে পারে যদিও, কারণ মানুষ ইভলভ করছে, তাহলে ও অ্যাকচুয়ালি ফুরিয়ার স্পেসে চলে গেছে। ঠিক আছে, যে ইন্টেন্সিটি সেন্স করছে সে কিন্তু আর এক্স স্পেসে নেই, ও আছে পজিশনের ফুরিয়ার স্পেস, অর্থাৎ আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি এল স্পেস, এল স্পেস, এই এল স্পেসটা কিছুই না, এল ইকুয়াল টু কে সাইন থিটা। তো তাহলে কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজে এই এল স্পেসটা ইজ নাথিং বাট মোমেন্টাম স্পেস। কেননা এল ইজ ইকুয়াল টু কে সাইন থিটা, সাইন থিটা জাস্ট একটা নাম্বার। তাহলে এইবার দেখ, এইবার এইটা কিন্তু মানে মোমেন্টাম স্পেসের, সত্যি কথা বলতে গেলে মানে মোমেন্টাম স্পেস কিন্তু অনেক বেশি আনলিমিটেড, কেননা পজিশন স্পেসের তো রেটিনা ডিপেন্ডেন্ট, এবং সেখানে একটা লিমিটেশনই হচ্ছে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের বাইরে সেটার আর কোনো রোল নেই। কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমি যদি মোমেন্টাম স্পেসে যাই এবং কোনো একটা লোক যদি ইন্টেন্সিটি সেন্সিটিভ হয়, তাহলে সেই লোকটার হয়তো এরকম কোনো ওয়েভলেংথের রেঞ্জ থাকবেই না হয়তো, এবার যদিও সেটা অবশ্য তার রেটিনার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করছে অবশ্যই।
তো এনিওয়ে, তো এবার ঘটনা হচ্ছে যে এই যে যেটা বলছিলাম যে ক্রিস্টালের ক্ষেত্রে এক্স রে ছাড়া ক্রিস্টালকে স্টাডি করা অসম্ভব। ভিজিবল লাইট দিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাকে এক্স রে দিয়েই কাজ করতে হবে, কিন্তু এক্স রে আবার আমি চোখে দেখতে পাবো না। তার মানে পজিশন স্পেসের গল্প শেষ। তাহলে পজিশন স্পেস নিয়ে এখন আমাদের কিছু ভাবার নেই, আমাদের সরাসরি চলে যেতে হবে মোমেন্টাম স্পেসে। এবার আমাদের রেটিনা তো মোমেন্টাম ডাইরেক্টলি সেন্স করে না, তো সেজন্য আমরা কি করব, আমরা স্ক্রিনটাই দেখবো আর কি। আমরা মোমেন্টাম তো ডাইরেক্ট আমরা রেটিনাতে ফিল করতে পারবো না, সেজন্য আমরা হচ্ছে ইন্টেন্সিটিটাকে একটা স্ক্রিনের উপর ফেলবো, ফেলে তারপর রেটিনা দিয়েই দেখবো যে স্ক্রিনের কোন পয়েন্টে ইন্টেন্সিটি বেশি হলো, কোন পয়েন্টে ইন্টেন্সিটি কম হলো। ওকে, কিন্তু এইটা মনে রাখতে হবে যে স্ক্রিনটাকে আমি দেখছি পজিশন ওয়াইজ, কারণ আমরা পজিশনের বাইরে আমাদের রেটিনা অন্য কিছু দেখতে পারে না, কিন্তু intensity distribution pattern is a function of momentum, তাই ডিফ্র্যাকশন দিয়ে কোনো জিনিসকে স্টাডি করার মানে হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম স্পেসকেই স্টাডি করা। কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্স করি তখন আমরা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের পজিশন স্পেসে এই মোমেন্টাম কম্পোনেন্টগুলোকে দেখিয়ে ম্যাথমেটিক্সটা করি, কারণ এটা ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। আমরা এরকম ভাবে অ্যাক্সিস দেখাই যে kx ky kz, কিন্তু অ্যাকচুয়ালি তো আর ওরা পজিশন নয়, আমি দেখাচ্ছি পজিশন স্পেসে, ক্লিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি kx ky kz এটা তো মোমেন্টাম। তাই ওইটা একটুখানি মাথায় রাখবে যে আমরা পজিশন স্পেসে দেখাচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু পজিশন স্পেস নয়, এটা আসলে যা সেটা আমরা সামহাউ ভিজুয়ালাইজও করতে পারছি না এবং ঠিকঠাক করে ভাবতেও পারছি না, কারণ মোমেন্টাম স্পেস ভাবার মতন ব্রেন, মানে ব্রেনের ক্যাপাবিলিটি আমাদের নেই আর কি। সেজন্য আমরা পজিশন স্পেসের মতো করেই আর কি সবকিছুকেই ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি এটা মোমেন্টাম স্পেস। এবং যেহেতু মোমেন্টাম ইজ 2π/λ, তার মানে এর ডাইমেনশন, মানে মোমেন্টাম স্পেসে আমি যত পয়েন্টস প্লট করব kx ky kz, তার ডাইমেনশনটা হবে লেংথের ইনভার্স, রেসিপ্রোকাল অফ লেংথ, reciprocal of length. Therefore, momentum space is nothing but reciprocal space. কেননা স্পেসের কনসেপ্ট তখন এতটা ভালো ছিল না, থাকলে পরে মোমেন্টাম স্পেসই বলা হতো, কিন্তু তখন একদম প্লেন অ্যান্ড সিম্পল যেটা দেখলো যে লেংথের ইনভার্স, তাহলে চলো এটাকে রেসিপ্রোকাল স্পেস বলে দিই। সো দ্যাট ইজ ওয়াই মোমেন্টাম স্পেসকে সলিড স্টেটের ল্যাঙ্গুয়েজে রেসিপ্রোকাল স্পেস বলে। এবং রেসিপ্রোকাল স্পেস ইম্পর্টেন্ট কেননা ক্রিস্টাল সম্পর্কে যখন কোনো আইডিয়াই ছিল না, মানে আদৌ ক্রিস্টাল এক্সিস্ট করে বা করে না সেটাই যখন জানা ছিল না, তখন ক্রিস্টালকে প্রথম আমরা রেসিপ্রোকাল স্পেসেই ভিউ করেছিলাম, ডিফ্র্যাকশন করলাম, স্ক্রিনে দেখতে পেলাম অনেক প্যাটার্ন হয়েছে, এবং সেটা অ্যানালাইজ করতে গিয়ে দেখা গেল যে ওটা লেংথের ইনভার্স, মানে স্ক্রিনের উপর, বেসিক্যালি তো স্ক্রিনের উপর অনেকগুলো পয়েন্ট পাওয়া যাবে। ইন্টেন্সিটি মানে কি, যেখানে ব্রাইট ইন্টেন্সিটি সেখানে ব্রাইট স্পট, এরকম স্পট, আর মাঝে মাঝে ডার্ক, যেমন এইটা, যেমন এইটা, এটা যখন তোরা ল্যাবরেটরিতে ল্যাবে করেছিস, ল্যাবে তো স্ক্রিন, তো স্ক্রিনের উপর ফেলে তো তোরা করিস নি, তোরা অ্যাকচুয়ালি ইনফিনিটিতে ফোকাস করে টেলিস্কোপ দিয়ে দেখেছিলি, তো তার বদলে যদি কোনো সেন্সিটিভ স্ক্রিন রেখে যদি করতিস আর কি, তাহলে তোরা এরকম স্ক্রিন এবং সেখানে পয়েন্টস দেখতে পেতিস আর কি, একটা খুব ব্রাইট পয়েন্ট থাকতো, তারপরে দুটো হালকা, তারপর আবার একটা খুব ব্রাইট স্পট, আবার দুটো হালকা, জাস্ট এরকম দেখতে পেতিস। তো এই যে পয়েন্টগুলো, তাহলে আমি যদি বলি যে
এটা একটা ওয়ান ডাইমেনশনাল ব্যাপার। এটা হচ্ছে অরিজিন, দিস ইজ মাই অরিজিন। তারপর এটা যদি বলি 1 2 3 4 5 6, কথার কথা বলছি, 7 8 9, হ্যাঁ, তাহলে এই যে কোঅর্ডিনেট গুলো, এই যে 3 6 9, এই কোঅর্ডিনেট গুলো কি কোঅর্ডিনেট? এই কোঅর্ডিনেট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম কোঅর্ডিনেট বা কে কোঅর্ডিনেট, এবং এই স্পেসটা হচ্ছে রেসিপ্রোকাল স্পেস বা কে স্পেস। রেসিপ্রোকাল স্পেসটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কেননা যখন ক্রিস্টালের ভেতরে কি ছিল বা কি আছে সেটা কিছুই জানা ছিল না এবং ভিজিবল লাইট দিয়ে কোনো কাজ হয়নি, তখন এক্স রে পাঠিয়ে সিম্পল এরকম একটা পয়েন্টের ডিস্ট্রিবিউশন পাওয়া গেছিল। এটাই আমাদের ক্রিস্টালের প্রথম ছবি আর কি, আমাদের তোলা ক্রিস্টালের প্রথম ছবি, এবং দ্যাট পিকচার ওয়াজ ক্যাপচার্ড ইন রেসিপ্রোকাল স্পেস। ঠিক আছে, ওকে। এবার দেখতে হবে এটাই যে ক্রিস্টাল থেকে ক্রিস্টালের মধ্যে এমন কোন জিনিসটা আছে যার জন্য রেসিপ্রোকাল স্পেসের প্যাটার্নটা আর কি তৈরি হয়। রেসিপ্রোকাল স্পেস অফ আ ক্রিস্টাল। যাদের এই জায়গাগুলো একটু গন্ডগোল লাগবে তারা প্রথম ফার্স্ট কাজই হচ্ছে অপটিক্সের বই খুলে গ্রেটিং ডিফ্র্যাকশনের জায়গাটা একবার দেখা, আর তারপরে আমি এই পার্টটা কিটেল থেকে পড়াচ্ছি। আচ্ছা, ব্রাভাইল ল্যাটিসে কি বলে দিয়েছিল? ল্যাটিস has translational ইনভেরিয়েন্স। অর্থাৎ আগের দিনের ডেফিনেশনটা যদি মনে করিস তাহলে দেখবি ওখানে একটা জিনিস বলা ছিল যে ব্রাভাইল ল্যাটিসের ডেফিনেশন হচ্ছে কি, একটা পয়েন্টের অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং আচ্ছা, একটা পয়েন্টের অ্যারেঞ্জমেন্ট থাকবে, তার যে কোনো পয়েন্টে দাঁড়িয়ে চারপাশে তাকালে চারপাশটা একই রকম দেখাবে। ব্রাভাইল ল্যাটিসের ফিজিক্যাল ডেফিনেশন ছিল, এটা তো ম্যাথমেটিক্যালটা ছিল 2 নম্বর। ফিজিক্যাল ডেফিনেশন হচ্ছে কি, যে কোনো পয়েন্টে দাঁড়িয়ে ল্যাটিসটাকে একই রকম দেখাবে, যে কোনো পয়েন্টে দাঁড়িয়ে ল্যাটিসটাকে একই রকম দেখাবে। এই ব্যাপারটাকেই ল্যাঙ্গুয়েজে বলে ট্রান্সলেশনাল ইনভেরিয়েন্স, অর্থাৎ যে কোনো ট্রান্সলেশন অফ দ্য ফর্ম n1 a1, যে কোনো পয়েন্টে দাঁড়ানো মানেই অবভিয়াসলি এইভাবেই সেই যে কোনো পয়েন্টে যেতে হবে। এটা তো আমরা আগেই দেখেছি, যে কোনো পয়েন্টে যেতে হলে আমাকে এভাবেই যেতে হবে। তো এইরকম কোনো ট্রান্সলেশন যদি দেওয়া হয় তাহলে ল্যাটিসটা একই রকম থাকবে। তার মানে এনি লোকাল physical property is invariant under translation T. Any local physical property, যেমন না, আচ্ছা, ক্রিস্টাল মানে কি? ক্রিস্টাল মানে হচ্ছে ল্যাটিস প্লাস বেসিস। তার মানে এখানে বেসিক্যালি ধরি যে প্রত্যেকটা অ্যাটমে এরকম একটা করে আর কি মলিকিউল আছে।
তাহলে ল্যাটিস প্লাস বেসিস এই হচ্ছে ক্রিস্টাল। তাহলে যেহেতু অরিজিনাল ল্যাটিসটা ট্রান্সলেশনাল ইনভেরিয়েন্ট, মানে হচ্ছে এই পয়েন্ট থেকে দেখলে পরে যা দেখতে পাই এই পয়েন্টে দাঁড়ালেও তাই দেখতে পাবো, এই পয়েন্টে দাঁড়ালেও তাই দেখতে পাবো, তাহলে এই যে ক্রিস্টাল তৈরি হওয়ার পরে এই যে বৈশিষ্ট্য, যেমন আমি যদি বলি যে দ্য ইলেকট্রন কনসেন্ট্রেশন অ্যাট এনি পজিশন, লোকাল ইলেকট্রন কনসেন্ট্রেশন, হ্যাঁ, তাহলে সেটাও নিশ্চয়ই ট্রান্সলেশনাল ইনভেরিয়েন্ট। মানে ইলেকট্রন কনসেন্ট্রেশন মানে কি, এই যে একটা মলিকিউল তার মধ্যে কোনো একটা এই পয়েন্টের এই মাথাটাই যদি আমি বলি, এই মাথাটার ইলেকট্রন কনসেন্ট্রেশন, ঠিক আছে, তাহলে এটা এখানেও যা হবে, এবার আমি যদি টি ট্রান্সলেশন দিই এখানে একই হবে, বা মানে এই ফর্মের যে কোনো ট্রান্সলেশন, অর্থাৎ এখান থেকে আমি এখানেও আসতে পারি, এখান থেকে আমি এখানে আসতে পারি কিভাবে, 2a1 মাইনাস a2, এটা যদি a1 হয় আর উপরের দিকে যদি a2 হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে গেলে আমাকে 1 2 2a1 তারপর নিচের দিকে মাইনাস a2, ঠিক আছে, এটা অ্যানাদার ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন দিয়ে আমি এখান থেকে এখানে এলাম এবং সেখানেও ইলেকট্রন কনসেন্ট্রেশন একই থাকবে। তাহলে যে কোনো লোকাল ফিজিক্যাল প্রপার্টি, যেমন ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রন কনসেন্ট্রেশন নয়, ইলেকট্রন নাম্বার ডেন্সিটি, চার্জ কনসেন্ট্রেশন, এগুলো সব লোকাল প্রপার্টি, লোকাল অর্থাৎ আর ডিপেন্ডেন্ট। তারপর ম্যাগনেটিক মোমেন্ট, যেগুলো চার্জ পার্টিকেলের সঙ্গে রিলেটেড আর কি, ম্যাগনেটিক মোমেন্ট ডেন্সিটি, এরা সকলেই ট্রান্সলেশনাল ইনভেরিয়েন্ট হবে। So we can write Nr, the electron number density or the charge concentration, Nr plus T equal to Nr clear? তাহলে due to the translational invariance of Bravais lattice, সমস্ত লোকাল ফিজিক্যাল প্রপার্টি follows this, এবং তার মানে যেহেতু এখানে একটা ডেফিনিট পিরিয়ডিসিটি আছে, তার মানে বোঝা গেল যে এনআর ইজ, বাংলা কথায় বলতে গেলে এনআর ইজ আ পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক্যালি রিপিট হচ্ছে, তাহলে এটা এমনিতে ডিরিচলেটের সমস্ত কন্ডিশনই স্যাটিসফাই করছে, ইট ইজ স্যাটিসফাইং অল ডিরিচলেট কন্ডিশনস, এবং ইট ইজ এ পিরিয়ডিক ফাংশন ইন 3D। সুতরাং এবার একটু রিমাইন্ডার,
রিমাইন্ডার অ্যাবাউট what? Complex Fourier series. যদি if fx has a periodicity of L, fx যদি L পিরিয়ডের একটা ফাংশন হয় তাহলে fx can be expanded in a complex Fourier series CR exponential 2 pi I Rx by L. fx যদি এটা পিরিয়ডিক ফাংশন হয়, এটা ওয়ান ডাইমেনশনে লিখছি, তাহলে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজে এইভাবে এটাকে লেখা যায়। এবার nr যেহেতু একটা পিরিয়ডিক ফাংশন ইন 3 ডাইমেনশন, সো nr কে আমি ঠিক একই রকম ভাবে লিখতে পারি ng cr এর বদলে এক্সপোনেনশিয়াল I g ডট r। ঠিক আছে, মানে বুঝতে পারছিস তো এখানে জিটা কি? এখানে জিটা হচ্ছে এইটার ইকুইভ্যালেন্ট 2 পাই r বাই l। এটা হচ্ছে আমাদের g ইন ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনের ব্যাপারটা ডাইরেক্ট লেখাটা অনেক ইজি, এটা 3 ডাইমেনশন বলে একটুখানি মোর কমপ্লিকেটেড, কিন্তু লজিকটা এক। 2 পাই r বাই l হচ্ছে g ইন ওয়ান ডাইমেনশন, r এর উপর সাম করেছি এবং কোএফিসিয়েন্ট হচ্ছে r এর ফাংশন। এখানেও তাই হয়েছে, i g ডট r, কোএফিসিয়েন্টের মধ্যে g আছে এবং সামেশনের মধ্যেও g আছে। তাহলে দিস ইজ কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ ইন 3 ডাইমেনশন। এবার এই যে জি গুলো, এই যে জি একটা ভেক্টর, আর যেমন একটা ভেক্টর সেরকম জি আর একটা ভেক্টর। আর হচ্ছে কোঅর্ডিনেট স্পেস ভেক্টর এবং অবভিয়াসলি জি হচ্ছে রেসিপ্রোকাল স্পেস ভেক্টর। কেননা জি এর ডাইমেনশন আর এর ডাইমেনশনের রেসিপ্রোকাল। এবার আমাদের নেক্সট চ্যালেঞ্জ হলো যে জিটাকে কিভাবে, মানে হাউ টু আর কি ফর্মুলেট জি। মানে আরটা নিয়ে তো কোনো সমস্যা নেই আর কি, এখানে তো আমরা মানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আর কি, যে কোনো একটা পজিশন ভেক্টর সেটাই আর। হ্যাঁ, কিন্তু মানে এখানে তো আমরা প্রিমিটিভ ভেক্টরও জানি, আমরা a1 a2 a3 জানি, এবং যে কোনো আর কে এদের টার্মে লেখা যাবে, সেটাও কিভাবে লিখতে হবে সেটাও আমরা জানি। কিন্তু জিটা একটা নতুন জিনিস। তাহলে একটা কাজ করতে হবে প্রথমেই, যে কোঅর্ডিনেট স্পেসে যেমন বেসিসটা প্রথমেই ডিফাইন করা হয়েছে a1 a2 a3,
সেরকম রেসিপ্রোকাল স্পেসেও বেসিস ডিফাইন করতে হবে b1 b2 b3 so that ঠিক আরটা যেমন ভাবে এরকম ভাবে লেখা যায়, একই রকম ভাবে জি কেও যেন এইভাবে লেখা যায়। তাহলে b1 b2 b3 হচ্ছে প্রিমিটিভ ভেক্টরস অফ রেসিপ্রোকাল স্পেস অর্থাৎ বেসিস ভেক্টর। প্রিমিটিভ অর্থাৎ বেসিস ভেক্টরস, কারণ এদের টার্মেই এক্সপ্যান্ড করা যাচ্ছে। রেসিপ্রোকাল স্পেস এটা এরকম ভাবে বলছি একটাই কারণে যে এটাই হচ্ছে একটা শেখার ব্যাপার আছে এখানে, যে যেটা জানি সেটার থেকে যেটা জানি না সেখানে কিভাবে থিওরিটা ডেভেলপ করা উচিত। এরকম উদাহরণ আরো অনেক আছে, যেমন কোয়ান্টাম মেকানিক্সে স্পিনের পুরো থিওরিটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল, একটু অন্য টপিকে যাচ্ছি যদিও। অ্যাঙ্গুলার মোমেন্টাম তো আর ক্রস পি, তো অ্যাঙ্গুলার মানে এল এর থিওরি ডেভেলপ করতে কোয়ান্টাম মেকানিক্সে কোনো সমস্যা হয়নি, কারণ আর এবং পি মোটামুটি আমরা ফ্যামিলিয়ার। পিও আমরা জানি যে পি ইকুয়াল টু এইচ কাট বাই আই গ্র্যাড, হ্যাঁ, তো এগুলো তো আমরা জানি। কিন্তু স্পিনের ক্ষেত্রে আগেই বলেছি যে আমরা বেসিক্যালি কিছুই জানি না, খালি স্পিন আছে সেইটা ছাড়া। স্পিন আছে এবং এমএস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, যেটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে, এইটুকু ছাড়া স্পিনের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। স্পিনের পুরো থিওরিটাই হয়েছে এল এর থেকে টুকে। এল এর যত ইকুয়েশন আছে ডাইরেক্টলি জাস্ট কপি করা হয়েছে স্পিনের ক্ষেত্রে। তো মানে সায়েন্সটা অ্যাকচুয়ালি এভাবেই ডেভেলপ করে, মানে যেটা জানি সেখান থেকে যেটা জানি না ওখান থেকে টুকে টুকে তারপরে দেখতে হবে যে ম্যাচ করলো কিনা, ম্যাচ না করলে মডিফাই করতে হবে। তো রেসিপ্রোকাল স্পেসের ক্ষেত্রেও তাই করছি। এখানে যেমন a1 a2 a3 ছিল, b1 b2 b3 ডিফাইন করলাম, এটাই হচ্ছে আমার প্রিমিটিভ বেসিস ভেক্টরস অফ রেসিপ্রোকাল স্পেস। এবার চ্যালেঞ্জটা হচ্ছে, এবারই আসল কাজ, the challenge is to find the relation between a1 a2 a3 and b1 b2 b3। কেননা a1 a2 a3 আমরা জানি, সেই 14টা ব্রাভাই ল্যাটিসের a1 a2 a3 কি হয় না হয় সেটা আমরা অনেক ঘটা করে পড়েছি। a1 a2 a3 জানি, a1 এর সঙ্গে b1 এর রিলেশন বের করতে পারলেই আমরা সাকসেসফুল। কিন্তু মানে কিসের বেসিসে বের করব? একটা তো কিছু এ লাগবে, মানে ক্লু লাগবে বা একটা কন্ডিশন লাগবে। সেই কন্ডিশনটা হচ্ছে রিলেশনটা এমন ভাবে বের করতে হবে যাতে করে nr ইকুয়াল টু, এটা তো আমাদের ডেফিনেশন, nr ইকুয়াল টু এইটা, এই তো এই রিলেশনটা এমন ভাবে বের করতে হবে so that nr আর nr প্লাস টি এইটা যাতে ইকুয়াল। কেননা আলটিমেটলি এটাই এমন একটা জিনিস যেটা আমি ফিজিক্যালি দেখে রেখেছি। দিস ইজ ফিজিক্যাল অবজারভেশন।
তাই আমি হাবি জাবি যাই অ্যাজিউম করি, যেভাবেই যাই মানে ম্যাথমেটিক্যাল থিওরি করি না কেন, আমার আলটিমেটলি ফিজিক্যাল অবজারভেশনটা ম্যাচ করতেই হবে। সো গিভেন, তাহলে এখানে অনেক কিছুই জানি অ্যাকচুয়ালি আমরা। গিভেন টি ইকুয়াল টু n1 a1 প্লাস n2 a2 প্লাস n3 a3, এইটা আমরা জানি। তার সঙ্গে এটা আমরা জানি nr ইকুয়াল টু nr প্লাস t, আর এইটা আমরা ধরে নিয়েছি। এবার চ্যালেঞ্জটা হচ্ছে, এটা আমরা ধরে নিয়েছি আর এটা হচ্ছে ডেফিনিশন, এটা হচ্ছে আমাদের ফুরিয়ার এক্সপেনশন, আর এইটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। v1 v2 v3 অল ইন্টিজার। ঠিক আছে, এনারটা আমরা এক্সপ্যান্ড করেছি, এটা আমরা অবজার্ভ করেছি, এটা আমাদের ব্রাভাইল ল্যাটিসের ডেফিনিশন ছিল, আর এইটা আমরা অ্যাজিউম করেছি। এইবার এই যে যা ডেটা আছে এখান থেকে এতটা, সেটার উপর বেস করে এমন একটা রিলেশন করতে হবে, তৈরি করতে হবে যাতে এইটা হোল্ড করে, এটাই আলটিমেট এখানে পৌঁছাতে হবে। ওকে, তারপর তো অনেক কষ্ট আছে, মাথা খাটানোর ব্যাপার আছে, সেটা ব্যাক ক্যালকুলেশনে কিভাবে আসা যায় সেটা তোরা নিজেরা ট্রাই করতেই পারিস, কিন্তু আমি অ্যান্সারটাই বলছি। মানে এখন আমি প্রথমেই অ্যান্সারটা বলে দেবো এবং অ্যান্সারটা বলে দেখাবো যে এটা হোল্ড করছে আর কি। We will construct the vectors v1 equal to 2 pi a2 cross a3 by a1 dot a2 cross a3, b1 b2 a3 cross a1, a1 dot a2 cross a3, b3 2 pi a1 cross a2, a1 dot a2 cross a3, এটা আমি ধরলাম। এখন যেভাবে ব্যাপারটাকে ধরা হয়েছে সেখান থেকে এই জিনিসটা ক্লিয়ার যে bi dot aj is 2 pi delta ij। এটা বাড়িতে নিজেরা চেক করবি যদি না অলরেডি দেখেই বুঝতে পারিস। হ্যাঁ, মানে বক্তব্য হচ্ছে b1 dot a1 equal to 2 pi, কিন্তু b1 dot a2 equal to 0, জাস্ট ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ফর্মুলা। b1 dot a1 করলে a1 dot a2 cross a3 মানে উপর নিচে কাটাকুটি হয়ে 2 pi হবে, আর b1 dot a2 করলে a2 dot a2 cross a3 অর্থাৎ সেটা 0 হবে। এইটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি যদি ব্যাকে আসতাম তাহলে
এটাই ছিল রিকোয়ারমেন্ট, যে এবার মানে যেটার থেকে আর কি এরকম, মানে এই জিনিসটাকে হোল্ড করাতে গেলে দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। সো B1 B2 B3 কে অন্য কোনো ভাবেও চাইলে কেউ কনস্ট্রাক্ট করতে পারে, যদি এইটা স্যাটিসফাই হয়, এইটা স্যাটিসফাই হলেই হবে, দ্যাটস অল, এটাই একমাত্র রিকোয়ারমেন্ট। আচ্ছা, এবার দেখি যে এই রিকোয়ারমেন্টটা তো হোল্ড করছে, তাহলে আমাদের সেইটা হচ্ছে কিনা দেখা যাক। এন আর প্লাস টি, তাহলে যেহেতু এন আর হচ্ছে সামেশন এন জি এক্সপোনেনশিয়াল আই জি ডট আর, তাহলে এন আর প্লাস টি ইজ ইকুয়াল টু এন জি exponential I g dot r into exponential I g dot t। এইবার কথা হচ্ছে যে exponential I g dot t একটু ইভ্যালুয়েট করি। exponential I v1 v1 v2 v2 v3 v3 dot n1 a1 n2 a2 n3 a3 ওকে। এবার এই প্রপার্টিটার জন্য b1 ডট a2 0 আর b1 ডট a1 হচ্ছে 2 পাই, তার মানে অ্যাকচুয়ালি কোন কোন টার্ম থাকবে, v1 n1 থাকবে, v2 n2 থাকবে এবং v3 n3 থাকবে। এবার কি এরা সবাই ইন্টিজার, v1 n1 v2 n2 v3 n3 সবাই ইন্টিজার, সুতরাং এটাও ইন্টিজার, যেহেতু গোটা ব্যাপারটাই ইন্টিজার, therefore this is equal to 1। ও তার সঙ্গে 2 পাই, সরি, কোথায় লিখি, e to the power I 2 pi times some integer is equal to 1, hence এইটা is equal to এইটা। ঠিক আছে, তাহলে গল্পের মরাল হচ্ছে এটাই যে আমাদের যে ভিশনের একটা লিমিট আছে অন দ্য ওয়েভলেন্থ ল্যামডা। আমরা যদি ছোট কোনো কিছু দেখতে চাই অর্থাৎ ক্রিস্টাল, তখন আমাদের নিতে হবে এক্স রে আমাদের রেটিনা সেন্স করতে পারে না, তাই পজিশন স্পেসে কোনোদিন যেহেতু সেন্স করতে পারে না, তাই পজিশন স্পেসে ক্রিস্টাল নিয়ে স্টাডি করার কোনো গল্প নেই। তার বদলে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ডিফ্র্যাকশন প্যাটার্ন, এবং ডিফ্র্যাকশন প্যাটার্ন is nothing but the momentum space, because it is
k dependent, it is a function of k, it is not a function of x. তাহলে চিন্তা ভাবনাটা পুরোটাই মোমেন্টাম স্পেসে শিফট করলো, স্পেসটা পাল্টে গেল। যেহেতু মোমেন্টাম স্পেসের ডাইমেনশনটা লেংথের উল্টো, তাই দিস ইজ কল্ড রেসিপ্রোকাল স্পেস। তারপর হচ্ছে ক্রিস্টালের ক্ষেত্রে আমাকে ট্রান্সলেশনাল ইনভেরিয়েন্সটা হোল্ড করাতে হবে, অর্থাৎ এই ব্যাপারটা থাকতে হবে। আর যেহেতু এটা পিরিয়ডিক, তাই ক্রিস্টালের সমস্ত লোকাল প্রপার্টি যেমন চার্জ কনসেন্ট্রেশন ফর এক্সাম্পল, সেটাও পিরিয়ডিক। তাহলে সেটাকে এভাবে লেখা যায় as a complex Fourier series, এবং reciprocal space vector হচ্ছে g. g is very important. gটাই হচ্ছে আমাদের নতুন যে স্পেস তার ভেক্টর। এইবার g এর যে বেসিক ভেক্টরগুলো, বেসিসগুলো, সেগুলোকে এমনভাবে ডিফাইন করতে হবে যাতে n এর r প্লাস t ইকুয়াল টু n r হয়। এবং একটু ব্যাক ক্যালকুলেট করলেই দেখা যাবে যে এটা তখনই সম্ভব যদি এর যে বেসিস ভেক্টর bi সেটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যাতে bi ডট aj 2 পাই ডেল্টা ij হয়। এইটা যদি না হয় তাহলে এইটা হবে না। এবার এইটা যাতে হয় তার জন্য আমরা একটু চিন্তা ভাবনা করে b1 কে এইভাবে ডিফাইন করেছি। ঠিক আছে, আজকে এতটাই থাকবে। এরপরের দিন আমরা সিম্পল 2 ডাইমেনশনাল ল্যাটিস, এই পাতি একটা জাস্ট এরকম যদি অ্যাটমিক প্লেন থাকে তাহলে রেসিপ্রোকাল স্পেসে আমি কি পাবো সেইটা আমি দেখব। তাহলে তখন মানে অ্যাকচুয়ালি পরের দিন আমরা দেখব যে কোনো একটা প্রাণী যদি সত্যি সত্যি পজিশন স্পেসের কনসেপ্ট তার যদি একদম না থাকে, তার যদি শুধু রেসিপ্রোকাল স্পেসেরই কনসেপ্ট থাকে, তাহলে সে বিভিন্ন সেট অফ লাইন্সকে কিভাবে দেখবে, এবং তারপরে সে আমাদের মতন বিভিন্ন মানুষকে তারা কিভাবে দেখবে, এবং তারপর সেই ছবিটা আমাদের পছন্দ হবে কিনা সেটা তো একটা আলাদা ইস্যু। আর যেটা একটা তোদের যদি কেউ আর কি একটু বেশি করে পড়ে রাখতে চাস তাদের জন্য বলছি, এই যে এই ব্যাপারগুলো মানে এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে, বেসিক্যালি তো আমরা কোনো একটা রিয়েল লাইফ জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্মটাই নিচ্ছি। মানে এখন আমরা যেটা করছি সেটা হলো ফুরিয়ার স্পেসে আমরা স্টাডি করছি। প্রত্যেকটা রিয়েল লাইফ জিনিস, যে কোনো অবজেক্ট, সেটা ফুরিয়ার স্পেসে কেমন দেখতে হবে সেটা স্টাডি করছি। তো এই ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এনি ইমেজ, এগুলো পাইথনে করা যায়, ম্যাটল্যাবে করা যায়, যদিও আমি সেগুলো জানি না, মানে আমি করে দেখিনি কারণ সময় পাইনি। আমি যেগুলো তোদের দেখাবো পরের দিন সেগুলো আমি এই সফটওয়্যারটা দিয়ে করেছি, FTL-AC। মানে এখানে যে কোনো ইমেজকে ইনপুট হিসাবে দিলে, যেমন এটা ইনপুট হিসাবে দিলে সঙ্গে সঙ্গে ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করে। তবে এরা স্ক্রিপ্ট হিসাবে এরা মনে হয় জাভা স্ক্রিপ্ট ইউজ করছে, কিন্তু পাইথন বা ম্যাটল্যাবেরও, ম্যাটল্যাবের স্ক্রিপ্টটা আমার বেশি ইজি লাগলো ইনফ্যাক্ট। তো ওরকম যে কোনো ইমেজেরই তুই ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে পারিস। একটা জিনিস একটু পয়েন্ট করতে চাইবো যে আচ্ছা জুমটা এক্ষুনি খুঁজে পাচ্ছি না। এটা তো স্ট্রেট লাইন এই ডিরেকশনে, আর এটা ফুরিয়ার ট্রান্সফর্ম। এই জিনিসটা রিয়েল স্পেসে, এটা হচ্ছে রেসিপ্রোকাল স্পেস। এই যে ব্ল্যাকটা, এটা রেসিপ্রোকাল স্পেস। রেসিপ্রোকাল স্পেসে আমরা অনেকগুলো ডট পাচ্ছি, এগুলো জাস্ট ডট। এই ডটগুলো রিয়েল স্পেসের লাইনের এক্স্যাক্ট পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। ঠিক আছে, তো আমরা আজকে B1, B2, B3টা যেভাবে বার করেছি, B1, B2, B3টা আমরা যেভাবে বার করেছি সেটা নিয়েই একটু
ভাবনা চিন্তা করলেই বুঝতে পারবি যে একটা সেট অফ প্লেনস তার রেসিপ্রোকাল স্পেস পয়েন্টটা সেটার পারপেন্ডিকুলার ডিরেকশনেই হবে। সেটা b1 b2 b3 রিলেশন থেকে একটু নিজে নিজে ভেবে একটু দেখতে পারিস যে ওটা বুঝতে পারছিস কিনা যে ওটা একটা পারপেন্ডিকুলার ডিরেকশনেই হবে। যেমন এটা এদিকে ভার্টিক্যাল লাইন আছে, তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা পয়েন্ট, আবার হরাইজন্টাল লাইন আছে, তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা সেট অফ পয়েন্টস। আর একটু ঝামেলার ছবি যদি দেখি, যেমন হেক্সাগন, বিভিন্ন রকমের সেট অফ প্যারালাল প্লেন আছে, তার জন্য বিভিন্ন দিকে সেট অফ পয়েন্টস পাওয়া যাচ্ছে। এবং একটা জিনিস হলো যে অনেক সময় যদিও হেক্সাগনের মৌচাক দেখে অ্যাটলিস্ট হেক্সাগনাল সিমেট্রি দেখলেই বোঝা যায়, কিন্তু অনেক সময় এমন হয় যে সেই ছবির মধ্যে সিমেট্রি লুকিয়ে থাকে। লুকিয়ে থাকা সিমেট্রি খুঁজে বার করার জন্য কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম ছাড়া কোনো গতি নেই। এখানে যদিও অরিজিনাল স্পেসেও আমি হেক্সাগনাল সিমেট্রি বুঝতে পারছি এবং ফুরিয়ার স্পেসের প্যাটার্নটা দেখলেও আমি বুঝতে পারছি যে এখানে হেক্সাগনাল সিমেট্রি আছে, কিন্তু যেমন আমি যদি এই ছবিটা আর এই ছবিটা, ঠিক আছে, ছবি শুধুমাত্র ছবি দেখে হট করে বোঝা মুশকিল যে কোথায় কোন সিমেট্রি আছে। যদিও একটু ভালো করে অবজার্ভ করলে বোঝা যাবে যে সৌভিকের ছবিটাতে সিমেট্রির পরিমাণটা বেশি বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দিস, এটা এবং এইখানে শার্টের স্ট্রিপ এবং মাফলারের যে প্যাটার্ন, যার ফলে কিন্তু এই মৌসুমের ছবিটার যে ফুরিয়ার ট্রান্সফর্ম সেখানে তেমন কোনো ডট, মানে ডিস্টিংক্ট কোনো ডট দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও এরকম একটা দাগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটার কারণটা দেখতে হবে। কিন্তু সৌভিকের ছবিটাতে পয়েন্টের সংখ্যা অনেক বেশি, সেটা কিন্তু এইগুলোর প্রেজেন্সের জন্যই হয়েছে। অনেক এমন কমপ্লিকেটেড ইমেজিং হয় অ্যাটমিক স্কেলে গিয়ে, এখন তো অ্যাটমও দেখা যায় তোরা জানিস, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে আমি যেটা নিয়ে কাজ করেছি, সেখানে কিন্তু ইন্টারনাল সিমেট্রি এক্স্যাক্টলি কি আছে চট করে ধরা যায় না। সেটা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করলে প্রচন্ড, মানে একদম জাস্ট A50 করবি তোকে দেখিয়ে দেবে যে এখানে এই সিমেট্রি আছে। তো সিমেট্রি অ্যানালিসিসটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে একটা এক্সেলেন্ট টুল। আচ্ছা, ওদেরটা দেখালাম, তাহলে আমার সঞ্জীবেরটাও দেখিয়ে দেওয়া উচিত, নাহলে সঞ্জীব রাগ ঠাক করবে। সঞ্জীবের ছবির সিমেট্রিটা এদের দুজনের মাঝামাঝি আছে, কিছুটা সিমেট্রি আছে বিকজ এই যে সেই শার্টের প্যাটার্ন, আর এখানে যে দুটো সিমেট্রিক্যাল রেড কি বলবো প্যাচ আছে, তার জন্য এটার সিমেট্রির কন্ডিশনটা একটু বেটার, আর এই ছবিটার কোনো সিমেট্রি নেই। ওকে, তো বিশেষ করে হিডেন সিমেট্রি বোঝার ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্ম ছাড়া তোর কোনো অপশন নেই আর কি। আচ্ছা, কেউ কি কোনো মেসেজ পাঠালি? এক্সেলেন্ট পিকচার, ওকে, থ্যাঙ্কস। তাহলে দেখ, কোনো একটা এলিয়েন কিন্তু তোদেরকে দেখলে ওরকমই দেখবে, ঠিক আছে, মানে মানুষের থেকে উন্নত কোনো প্রাণী হলে এই সমস্ত এত আর কি সমস্ত কায়দার কোনো ভ্যালুই থাকবে না, কেননা এই যে যে যতই কায়দা মারুক ছবিতে শুধু সিমেট্রিটাই আসবে, ওকে, কায়দাগুলো আসবে না। তবে সিমেট্রিক্যালি কায়দা মারতে পারলে দ্যাট ইজ ডিফারেন্ট, মানে তুই চোখে একটা সানগ্লাস পরলি, কপালে আরেকটা পরলি, গলায় আরেকটা পরলি, সেইটা কিন্তু তোর ফুরিয়ার ট্রান্সফর্মে রিফ্লেক্ট হবে, কিন্তু মানে কায়দার মধ্যে সিমেট্রি থাকলে তবেই আর কি সেটা ছবিতে আসবে। আদারওয়াইজ কোনো এলিয়েন যদি মোমেন্টাম সেন্সিটিভ হয়, মানে ও যদি পজিশন দেখতে না পারে শুধু মোমেন্টাম দেখতে পারে, তাহলে কিন্তু তুই যতই স্টাইল করিস সে কিন্তু ঠিক মানে আর কি ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারবে না ব্যাপারটাকে। ওকে, আজকে এতটাই। পরের দিন আমরা কি যেন করবো, পরের দিন আমরা হচ্ছে ওইগুলো করবো, আমরা ওই কিউবিক ল্যাটিস বা এরকম যেগুলো সিম্পল টাইপের ল্যাটিস আছে সেইগুলোর আমরা রেসিপ্রোকাল ভেক্টরগুলো বার করব, আর সঙ্গে এটাও করবো মানে অর্ধেক করেই দিলাম, সেটা হচ্ছে যে
এই এরকম একটা সেট অফ লাইনস হলে তার রেসিপ্রোকাল স্পেসে সেটার রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। কেউ চাইলে একটু বেশি পড়ে রাখতে পারিস, কিন্তু আজকে আমি এর থেকে বেশি আর বলবো না, মাথা টাথা ঘুরতে পারে তোদের, ঠিক আছে।